আচ্ছা, আমরা এই যে আর্টবোর্ডটা এই যে মুভ করতেছি, তাই না? এটা কিভাবে করতেছি জানা আছে? স্পেস বাটনটা প্রেস করে ধরে রেখে আমরা এটা এভাবে টান দিলে এটা কিন্তু আর্টবোর্ডটা মুভ হচ্ছে। বাট এটা কিন্তু ফটোশপে হবে, বাট ফটোশপে এটা তখনই হবে যখন হচ্ছে যে আমরা এটা আমাদের এই যে আর্টবোর্ডের দু সাইডে আমরা যে গ্রে যে ব্যাকগ্রাউন্ডটা দেখতে পাচ্ছি, এই গ্রে ব্যাকগ্রাউন্ডটা পর্যন্ত যখন আমরা এটা জুম করে নেবো, মানে গ্রে ব্যাকগ্রাউন্ডটা যখন উপর নিচে যখন আর দেখা যাবে না তখন এটা মুভ করা যাবে। বাট এটা যখন এরকম ফিক্স থাকবে, এখন এটা সাপোজ ফিক্স, এই অবস্থায় কিন্তু ফটোশপে এটা মুভ করা যাবে না। ওকে, তো যাই হোক, এটা আমরা স্পেস বাটনটা প্রেস করে এটা মুভ করতে পারি। এবং তাছাড়া আমাদের এটা কিন্তু টুলস আছে, যে এই জায়গাতে আমাদের হ্যান্ড টুলস আছে, এটা শর্টকাট 8, আমরা এই টুলসটা সিলেক্ট করে কিন্তু আমরা এটা মুভ করতে পারি। বাট আমরা এই টুলসগুলো ইউজ করি না, কারণ সেটা শর্টকাট হিসেবে আমরা স্পেস বার প্রেস করে আমরা এটা মুভ করি। ওকে, অ্যান্ড এই যে জুম ইন জুম আউট করতেছি, এটা কিভাবে করতেছি? হ্যাঁ, অল্টার বাটন প্রেস করে মাউসটা স্ক্রল আপ ডাউন করলে কিন্তু এটা জুম ইন জুম আউট হবে। এটারও কিন্তু আমাদের হচ্ছে টুলস আছে, এই যে এখানে আমাদের জুম টুলস আছে, আমরা এই জুম টুলসটা সিলেক্ট করে আমরা জাস্ট ক্লিক করি, তাহলে কিন্তু আমাদের এটা জুম হচ্ছে। এবং অল্টার প্রেস করে আবার ক্লিক করলে এটা জুম আউট হচ্ছে। সো আমাদের এগুলোতে এই যে আর্টবোর্ড মুভ করার ক্ষেত্রে বা জুম ইন জুম আউট করার ক্ষেত্রে আমরা এগুলো টুলস ইউজ করি না বললেই চলে। আমরা জাস্ট আমাদের এক হাত তো যেহেতু কিবোর্ডে থাকে, এক হাত মাউসে, আমরা কিবোর্ডে স্পেস বার প্রেস করে কিন্তু আমরা এটা মুভ করতে পারি, এবং অল্টার প্রেস করে আমরা এটা জুম ইন জুম আউট করতে পারি। তো যারা আমরা ডিজাইন করি, আমাদের ম্যাক্সিমাম ক্ষেত্রে আমাদের মানে কয়েকটা কিবোর্ডের বাটন সবচেয়ে বেশি প্রয়োজন হয়, তার মধ্যে শিফট, কন্ট্রোল, অল্টার, স্পেস, আমাদের এই কটা জিনিস সবচেয়ে বেশি প্রয়োজন হয়। এবং আমার কিবোর্ড এখন পর্যন্ত যে কয়টা নষ্ট হয়েছে, দেখা হলো এই কয়টা বাটনের মধ্যে কোনো না কোনো একটা বাটন কাজ করে না। ঠিক আছে, বাকি সবকিছুই ঠিক থাকে, বাট এই কয়টা বাটন কোনো না কোনো একটা কাজ করে না, কারণ আমাদের এইগুলোই সবচেয়ে বেশি প্রেস করার প্রয়োজন হয়। আমরা পেন টুল পর্যন্ত দেখছিলাম। হ্যাঁ, আমরা একটু গুগলে যাই, যে কোনো একটা। হ্যাঁ, আমরা গুগলে পোস্টার লিখে সার্চ করি, আমরা অনেক ধরনের আমরা পোস্টার আমরা দেখতে পাচ্ছি। আমরা পোস্টার লিখি বা ব্যানার লিখি, যেটা লিখি না কেন, আমরা অনেক রকম পোস্টার বা ব্যানার আমরা দেখতে পাচ্ছি। ঠিক আছে, তার মধ্যে কিছু আমাদের এখানে কমপ্লিকেটেড বা ডিফিকাল্ট আছে, কিছু সিম্পল আছে। আমরা এটা যদি দেখি, হ্যাঁ, এটা অতটাও যে কমপ্লিকেটেড সেটা না, বাট আপনাদের কাছে হয়তো প্রাথমিক অবস্থায় একটু কমপ্লিকেটেড মনে হতে পারে। এখানে এটা যেটা দেখতে পাচ্ছি, এটা আমাদের ইলাস্ট্রেটর দিয়ে করা পসিবলই না, এটা হচ্ছে আমাদের ফটোশপ দিয়ে করা, কারণ এখানে যে ইফেক্টগুলো আমরা দেখতে পাচ্ছি এগুলো আমাদের ফটোশপ ছাড়া ইলাস্ট্রেটরে দেওয়া পসিবল না। সেটা আমাদের ইলাস্ট্রেটরে টোটালি স্কিপ করে যাচ্ছে। অ্যান্ড এগুলো যদি দেখি, এগুলো কিন্তু অতটা কঠিন কিছু না। ঠিক আছে, এটা কি আছে, জাস্ট এখানে কিন্তু হোয়াইটটা সাপোজ একটা আর্টবোর্ড বা আর্টবোর্ডের উপর সে একটা রেক্টেঙ্গেল নিয়েছে। অ্যান্ড এখানে কি আছে, জাস্ট দুইটা শেপ আছে এবং দুইটার কালার আছে, এটা মানে গ্রেডিয়েন্ট কালার ইউজ করা হয়েছে, দুইটা কালার আছে। এটা হচ্ছে যে একটু লাইট অ্যান্ড এ পাশে একটু ডার্ক, সেম একই, এটা একটু লাইট, এ পাশে একটু ডার্ক, এটা গ্রেডিয়েন্ট কালার ইউজ করা হয়েছে, এই আর কি, তাছাড়া কিন্তু কিছুই না। আমরা এটা যদি দেখি, আমাদের এখানেও কিন্তু সেম, আমাদের জাস্ট একটা ব্যাকগ্রাউন্ড নেওয়া হয়েছে, ব্যাকগ্রাউন্ডে একটা জলছাপে একটা দেখা গেল যে আমাদের একটা মানুষ বা সমুদ্রের পাশে বা কোনো একটা জায়গায় নদীর পাশে দাঁড়িয়ে আছে, অ্যান্ড সেটা উপরে আরেকটা রেক্টেঙ্গেল নিয়ে এটার অপাসিটি কমিয়ে দিয়ে একটা জলছাপ মতো তৈরি করা হয়েছে, এবং উপরে কিছু টেক্সট লেখা আছে, আর কিছুই না। এখন ডিজাইনের বিষয়টা কি, আমার এখানে মানে তেমন কোনো শেপ নেওয়া নেই, তেমন কোনো ডিজাইন নেই, তার মানে যে এটা যে ডিজাইনের কোয়ালিটি ভালো না এমন কোনো কিছুই না। হ্যাঁ, আমি যদি একটু দেখি, এখানে আমার অনেক শেপ নেওয়া আছে বা অনেক কিছু আমার এখানে আছে, এটার মধ্যে অনেক ইফেক্ট আছে, তার মানে যে আমার এই ডিজাইনটা ভালো বা এরকম ডিজাইন যারা করতেছে তারা অনেক বেশি মানে এক্সপিরিয়েন্স, এমন কোনো কিছুই না। ডিজাইনের বিষয়টিকে আমরা বিশেষ করে আমরা যখন ফরেন কোনো ক্লায়েন্টের কাজ করি, তাদের সবসময় হচ্ছে রিকোয়ারমেন্ট থাকে সিম্পল রেখে ডিজাইনটা যত সুন্দর করা যায়। তারা কিন্তু মাল্টি কালার ইউজ করাও পছন্দ করে না, তারা শ্যাডো বা আমরা যে ড্রপ শ্যাডো ইউজ করি বা 3D একটা ইফেক্ট দেওয়ার ট্রাই করি, সেটাও তারা পছন্দ করে না। মানে ম্যাক্সিমাম ক্ষেত্রে 100টার ক্ষেত্রে হয়তো 1-2টা পেতে পারেন, বাট 100টার মধ্যে 99টা আপনি ফরেন ক্লায়েন্ট পাবেন যারা মাল্টি কালার ইউজ করা, মানে মাল্টি কালার বলতে সর্বোচ্চ হয়তো ওরা 2 থেকে 3 কালার ইউজ করার পারমিশন দেয়। এর বেশি যদি আমরা ধরো 4-5 কালার, অনেক রকম কালার ইউজ করি, তারা এটা পছন্দই করে না বলতে পারেন। ঠিক আছে, ম্যাক্স প্রিফারেন্স থাকে 2 কালার্স। ওকে, অ্যান্ড ডিজাইনটা সিম্পল রেখে যতটা সুন্দর করা যায়। হ্যাঁ, এখন অনেক রকম শ্যাডো বা ইফেক্ট ক্রিয়েট করা আছে, তার মানে যে সেটা অনেক ভালো এমন কোনো কিছুই না। আপনি বড় বড় যে প্রতিষ্ঠানগুলো আছে, আপনি হচ্ছে যে মাইক্রোসফট
বড় বড় প্রতিষ্ঠানের আপনার ভিজিটিং কার্ডগুলো দেখবেন, আপনার গুগল বলেন বা মাইক্রোসফট বলেন, একদম সিম্পল, কিছুই নেই। মাইক্রোসফটের ভিজিটিং কার্ড তো যদি দেখি এটার মধ্যে কি আছে, কিছুই নেই। জাস্ট হচ্ছে যে একটা হোয়াইট ব্যাকগ্রাউন্ড, নিচে তাদের লোগো আছে, এখানে তাদের জাস্ট অল্প কিছু ডিটেলস, অ্যান্ড এই যে মাঝে এটা হচ্ছে যে ওদের কার্ডের মেবি এটা প্রিন্ট করার সময় এটা ইফেক্ট দিচ্ছে, অথবা ডিজাইন করার সময় দিতে পারে, বা তাদের হয়তো এটা কোনো কোড বা কোনো কিছু হতে পারে, সেটা তাদের অভ্যন্তরীণ বিষয়, সেটা বিষয়ে আমি জানি না। বাট দেখেন একদম সিম্পল, কিছু আছে, কিছুই নেই। জাস্ট কি আছে, একটা ব্যাকগ্রাউন্ড, একটা সাদা ব্যাকগ্রাউন্ড আছে, তাদের একটা লোগো আছে, অ্যান্ড তাদের যে ডিটেলসগুলো সেটা আর কি। যত বড় বড় প্রতিষ্ঠানগুলো দেখবেন ম্যাক্সিমাম আপনি গুগল করে দেখবেন, বা তাদের ওয়েবসাইট আছে, ওয়েবসাইটে গিয়ে দেখবেন, ওদের ডিজাইনগুলো দেখবেন যে সিম্পল। আচ্ছা, আমরা একটা ডিজাইন দেখবো লাস্টের দিকে। আমরা একটু টুলসের কাজগুলো প্রথমে একটু দেখে নিই। আমরা হচ্ছে যে পেন টুলস দেখেছিলাম, বাট পেন টুলের ভেতরে যে টুলসগুলো আছে এগুলোর কাজ আমরা দেখি নাই। সো এটা পেন টুল দিয়ে আমি কোনো কিছু একটা ড্র করলাম, সাপোজ আমি একটা জাস্ট রেক্টেঙ্গেলই আমি ড্র করি, এটা পেন টুল দিয়ে করি, অথবা আমার এখানে যে রেক্টেঙ্গেল যে টুলস আছে, আমি রেক্টেঙ্গেল টুলস নিয়ে আমি একটা রেক্টেঙ্গেল ড্র করি, যেটাই করি না কেন। দুটোর ক্ষেত্রে কিন্তু আমার এখানে অ্যাঙ্কর পয়েন্ট আছে কয়টা, চারটা। চার কর্নারে চারটা অ্যাঙ্কর পয়েন্ট আছে দুটোর ক্ষেত্রে। ওকে, এখন আমার এর নিচে যে টুলসটা আছে পেন টুলের নিচে, এটা হচ্ছে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট। আমরা অ্যাঙ্কর পয়েন্ট কি বলছি, আমরা পেন টুল দিয়ে যেটা আমরা প্রথমে যেটা এই যে ক্লিক করলাম, এটা হচ্ছে আমাদের অ্যাঙ্কর পয়েন্ট। অথবা আমরা যে রেক্টেঙ্গেল নিয়েছি, রেক্টেঙ্গেলের এই যে কর্নারে যে চারটায় যে সাদা যে আমরা কি বলে ডট দেখতে পাচ্ছি, এটা হচ্ছে আমাদের অ্যাঙ্কর পয়েন্ট। ওকে, সো অ্যাড অ্যাঙ্কর পয়েন্টের কাজ কি, আমাদের এখানে আমরা যে কোনো একটা ডিজাইনে অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করতে পারবো। ঠিক আছে, এই যে অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করতে পারবো, বাট এখানে একটু বিষয় আছে, সেটা হচ্ছে আমি অ্যাঙ্কর পয়েন্টটা, আমাদের প্যাচ লাইন কোনটা বলছিলাম, এই যে সাইডে যে একটা নীল কালার মতো আমরা একটা বর্ডার দেখতে পাই, এটা হচ্ছে আমাদের প্যাচ লাইন। সো আমাদের এই যে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট অথবা ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট দুটোই হচ্ছে যে শুধুমাত্র আমাদের এই প্যাচ লাইনের উপরে কাজ করবে। আমরা যদি এটার ভিতরে যদি আমরা ক্লিক করি, আমাদের এখানে একটা ইরর দেখাবে। এটা হচ্ছে যে আমাদের বলেছে প্লিজ ইউজ দ্য অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুল অর যে সেগমেন্ট অফ প্যাথ, মানে প্যাথের সেগমেন্টে আপনাকে এটা ইউজ করতে বলতেছে। হ্যাঁ, আপনি যদি বাইরেও যদি ক্লিক করেন সেক্ষেত্রে সেম ইরর দেখাবে, ভেতরে ক্লিক করলে সেম ইরর দেবে। বাট যখনই আপনি যে প্যাথ লাইনের উপর যখন ক্লিক করবেন, তখন কিন্তু আপনার ইররটা দেখাবে না। দেখেন এখানে কিন্তু একটা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড হয়ে গিয়েছে। আপনি এই প্যাচ লাইনের উপর যে কোনো জায়গায় আপনি যতটা ক্লিক করবেন, আপনি ততগুলি প্যাচ লাইন অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড হতে থাকবে। বাট সেটাকে অবশ্যই আপনাকে কি প্যাচ লাইনের উপরে ক্লিক করতে হবে। ওকে, অ্যান্ড ডিলিট অ্যাঙ্কর পয়েন্টের কাজ হচ্ছে, আমি যে অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করছি, আমি চাচ্ছি না যে এই জায়গাতে আমার অ্যাঙ্কর পয়েন্টটা থাকুক, তখন এই যে জাস্ট ডিলিট অ্যাঙ্কর পয়েন্টটা সিলেক্ট করে, এখানে এই যে ডিলিট অ্যাঙ্কর পয়েন্টটা সিলেক্ট করে আপনি যদি এই যে এই অ্যাঙ্কর পয়েন্ট যেটা আছে এটার উপরে ক্লিক করতে হবে, এটা প্যাচ লাইনের উপরে কিন্তু এটা আবার কাজ করবে না। হ্যাঁ, এটা কিন্তু আপনার প্যাথ লাইনের উপরে কাজ করবে। এটা কিন্তু বলেছে অ্যাঙ্কর পয়েন্ট অফ প্যাথ, মানে প্যাথের উপরে যে অ্যাঙ্কর পয়েন্ট আছে সেটার উপরে আপনাকে কাজ করতে হবে। সো এটা কিন্তু অবশ্যই যে অ্যাঙ্কর পয়েন্ট আছে, আপনি অ্যাঙ্কর পয়েন্টের উপরে এটা ক্লিক করে আমার এখান থেকে অ্যাঙ্কর পয়েন্টটা কি হয়েছে, ডিলিট হয়ে গেছে। ঠিক আছে, সো দুটো টুলসের কাজ হচ্ছে যে একটা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করবে আর একটা অ্যাঙ্কর পয়েন্ট ডিলিট করবে। ওকে, আমি এটা কিন্তু ডিলিট করে কন্ট্রোল জেড টিপে ব্যাকে আসলাম, যার কারণে এটা আছে, আমি জাস্ট এই সাইডের এবং এই সাইডের অ্যাঙ্কর পয়েন্টটা রিমুভ করছি। ওকে, এখন কথা হচ্ছে যে এই যে অ্যাঙ্কর পয়েন্ট আমি এখানে অ্যাড করলাম, তাই না? আমার অ্যাঙ্কর পয়েন্ট আমি কেন অ্যাড করব, বা অ্যাঙ্কর পয়েন্ট আমার অ্যাড করে লাভ কি, তাই তো? আমি যদি পরে ওই যে 2 নাম্বারের যেটা মুভের অর্ডার কি যে নাম হতে দিয়েছে, ওটা দিয়ে আবার উঁচু নিচু করে অ্যাঙ্গেল কোন রকম করা যায়? কোনটা দিয়ে? ডিরেকশনটা সিলেক্ট, মাঝখানেটা সিলেক্ট করে যদি উপরে দিই তাহলে স্কোয়ারটা ঘরের মধ্যে। আচ্ছা, সো অ্যাঙ্কর পয়েন্ট আমি অ্যাড করতেছি, অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করার তো একটা উদ্দেশ্য আছে। আমরা এখানে যদি অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করার প্রয়োজন না হয়, তাহলে তো আমি অ্যাঙ্কর পয়েন্ট আমি অ্যাড করবো না। আমরা কোনো একটা কাজ তখনই করি যখন আমাদের সেটা প্রয়োজন হয়, আমরা বিনা কারণে তো আর কোনো কিছু আমরা করি না। ঠিক আছে, সো অ্যাঙ্কর পয়েন্টটা অ্যাড করেছি এই কারণে, আমি যে এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করলাম, আমি সাপোজ চাচ্ছি যে আমি এই কর্নারটা একটু উপরে, মানে অ্যাঙ্কর পয়েন্টটা আমি একটু এখানে কর্নার করতে বা উপরে একটু মুভ করতে। এখন সেটার ক্ষেত্রে আমি কি করতে পারি, আমাকে এখন পেন টুল নিয়ে আমাকে আবার রিক্রিয়েট করতে হবে একটা ওয়ে। আমি এটা জাস্ট ক্লিক করলাম, এটা উপরে নিলাম, নিচে এভাবে
এভাবে করে আমি এটা রিক্রিয়েট করতে পারি। সো রিক্রিয়েট করতে গেলে আমার একটু সময়ের প্রয়োজন আছে। তো তখন আমি দেখালো জাস্ট এখানে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট, এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করে ডিরেক্ট সিলেকশন টুলস দিয়ে শুধুমাত্র এই অ্যাঙ্কর পয়েন্টটা সিলেক্ট করবো অ্যান্ড এটা প্রেস করে আমি একটু উপর দিকে এটা ড্রাগ করলে কিন্তু আমার এরকম একটা কর্নার এই জায়গাতে তৈরি হয়ে যাচ্ছে। ওকে, অ্যান্ড আমি একটু কন্ট্রোল জেড টিপে ব্যাকে আসলাম। এখানে আরেকটা যে আমার টুলস আছে কিন্তু নিচে আমার এখানে কি আছে, অ্যাঙ্কর পয়েন্ট টুলস আছে। হ্যাঁ, তো অ্যাঙ্কর পয়েন্ট টুলসের কাজটা কি, এখানে আমি যে একটা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করেছি। আচ্ছা, আমরা পেন টুল দিয়ে যখন আমরা কোনো কিছু কার্ভ করছিলাম তখন আমরা কি বলছিলাম, আমাদের একটা হ্যান্ডেল মানে তৈরি হয়, সেই হ্যান্ডেলটা আমাদের কি করতে হয়, রিমুভ করার প্রয়োজন হয়। ঠিক আছে, সো আমাদের এখানে তো অ্যাঙ্কর পয়েন্ট আছে, আমাদের এখানে কি কোনো হ্যান্ডেল আছে? আমাদের হ্যান্ডেল আছে, বাট আমরা সেটা দেখতে পাচ্ছি না। আমাদের যতগুলো অ্যাঙ্কর পয়েন্ট আছে এখানে, এই যে একটা, এই যে এখানে অ্যাঙ্কর পয়েন্ট আছে, মানে এখানে যতগুলো অ্যাঙ্কর পয়েন্ট আছে প্রত্যেকটাতে হ্যান্ডেল আছে, বাট আমি এটা দেখতে পাচ্ছি না। তো এটা আমি দেখতে পাবো কিভাবে, আমি এখানে যে এই যে অ্যাঙ্কর পয়েন্ট যে টুলস আছে এইটা সিলেক্ট করার পরে আমি যে কোনো একটা অ্যাঙ্কর পয়েন্ট যদি ক্লিক করে যদি আমি এই যে মুভ করি, এখন আমি দেখতে পাচ্ছি এখানে কি আছে, আমার হ্যান্ডেল আছে। এখন আমি হ্যান্ডেলটা, এটা কি ছিল, আমার জাস্ট এরকম একটা লম্বা, মানে জাস্ট একটা কি বলে স্কোয়ার একটা বক্স ছিল বা লম্বা একটা লাইন ছিল। আমি জাস্ট এই অ্যাঙ্কর পয়েন্ট টুলসটা ক্লিক করে এখানে আমি একটা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করছি মিডিলে। এখন এইটা ধরে জাস্ট আমি যদি এভাবে যদি মুভ করি, দেখেন আপনারা এই যেরকম আঁকা বাঁকা অনেকে শেপ করছেন, রাইট? এটা কিন্তু আপনারা পেন টুল দিয়ে করছিলেন, আপনাদের কিন্তু পারফেক্টলি হয়তো হয় নাই বা বাঁকা হয়েছে, ঠিক আছে? বাট এটা দেখেন একটু কি বাঁকা আছে, একদম কিন্তু পারফেক্ট একটা শেপ এখানে ক্রিয়েট হয়েছে। তো আপনারা দেখালো যে কোনো একটা এরকম একটা বাঁকা কোনো শেপ তৈরি করতে চাচ্ছেন যে কোনো ডিজাইনার করার ক্ষেত্রে, আপনি জাস্ট এখানে একটা রেক্টেঙ্গেল নিলেন এইভাবে, অ্যান্ড এখানে জাস্ট অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুলসটা দিয়ে এটার মিডিলে বা যে জায়গাতে আপনি এটা মানে বাঁকা করতে চাচ্ছেন এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করবেন। এখান থেকে জাস্ট হচ্ছে আপনার অ্যাঙ্কর পয়েন্ট টুলসটা সিলেক্ট নিলেন, অ্যান্ড এই যে অ্যাঙ্কর পয়েন্টটা ধরে আপনি এভাবে যদি একটু ড্রাগ করেন বা মুভ করেন, এরকম কিন্তু একটা বাঁকা শেপ আপনার ক্রিয়েট হয়ে যাবে। এরকম তো এরকম কেউ দুটা করতে চাই, আমি দুটা কি স্কোয়ার দিয়ে করব না, দুইটা না, আমি একই ডিজাইনের মধ্যে দুইটা। আপনি এখানে একাধিক অ্যাঙ্কর পয়েন্ট নেবেন। আমি দেখালো কন্ট্রোল জেড টিপে ব্যাকে আসলাম, এটা সিলেক্ট করলাম, অ্যাড অ্যাঙ্কর পয়েন্টে গেলাম, এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করলাম, অ্যান্ড এই জায়গায় একটা। এবার আমি ব্যাকে গিয়ে আমি এখান থেকে অ্যাঙ্কর পয়েন্ট যে টুলসটা আছে এটা সিলেক্ট করলাম, অ্যান্ড এইটাকে আমি এভাবে এটা বাঁকা করলাম এখানে, অ্যান্ড এইটা সিলেক্ট করে আমি দেখা গেল যে এটা এরকম ভাবে পাকলাম। বা আপনি যদি এটা এদিকে নিতে চান সেক্ষেত্রে আপনি এটা এদিকে নিতে পারেন, আপনি যেটা যেদিকে নিতে চান এদিকে। আমি এটা ধরে হয়তো আরেকটু এটা করে নিলাম, এখানে আমার একটু কর্নার মতো তৈরি হয়েছে। সো এটা সিলেক্ট করলাম অ্যাঙ্কর পয়েন্ট টুলস দিয়ে, আমি এটা আরেকটু এরকম ভাবে, মানে আমাকে জাস্ট পয়েন্টটা ধরতে হবে। যদি এই হ্যান্ডেলটা যদি ধরি তাহলে কিন্তু আমার এটা কিন্তু কর্নার হয়ে যাবে। হ্যাঁ, তো আমি প্রথমবার যেটা করছিলাম সেটা আমার এই হ্যান্ডেলটা আমি মুভ করছিলাম, যার কারণে আমার কর্নার হয়ে গেছিলো। বাট আপনি যদি হ্যান্ডেলটার মানে অ্যাঙ্কর পয়েন্টটা ধরে যদি মুভ করেন, ব্যাকে আসলাম, এটা সিলেক্ট করলাম, এখানে অ্যাঙ্কর পয়েন্ট টুলস নিলাম, অ্যান্ড এইটা যদি আমি এখন মুভ করি এদিকে, এটা মুভ করলাম, অ্যান্ড এটা সিলেক্ট করে আমি এটা সাপোজ এটা একটু এদিকে রাখলাম। আপনি এইভাবে যত মানে যদি এভাবে কি বলে একই ডিজাইনে যদি আপনি এরকম মানে অনেক বেশি এরকম ঢেউ বা এরকম আঁকা বাঁকা কোনো একটা শেপ ক্রিয়েট করতে চাচ্ছেন, তখন আপনি দেখালো যে অ্যাঙ্কর পয়েন্ট আপনি একাধিক অ্যাড করবেন। বাট আপনি এটা পেন টুল দিয়ে যদি আপনি সেম এটা হোক বা এটা হোক, আপনি সেমটা যদি আপনি পেন টুল দিয়ে যদি ড্র করতে চান, আপনারা জাস্ট যেহেতু এখনো নতুন শিখতেছেন, আপনি যদি পেন টুল দিয়ে যদি এটা ড্র করতে চান, আপনার 100% কিন্তু মানে এতটা পারফেক্টলি আপনি করতে পারবেন, অবশ্যই আঁকা বাঁকা হবেই। তো সেক্ষেত্রে আপনি দেখা হলো হয়তো শর্টকাটে আপনি অনেক ডিজাইনে দেখবেন, হয়তো গুগল করলে অনেক ডিজাইন দেখবেন যেরকম নিচের দিকে এরকম একটা বাঁকা শেপ আছে। হ্যাঁ, অ্যান্ড এই দেখা হলো এই জায়গার উপরে কিছু লেখা আছে, এই জায়গাটাকে তো বা এটার উপরে দেখা হলো হয়তো এরকম একটা শেপ আছে, উপরে হয়তো অন্য কোনো শেপ আছে, দেন উপরে হয়তো আদার্স কোনো কিছু টেক্সট বা কোনো কিছু লেখা আছে, এরকম কিন্তু অনেক পাবেন। ঠিক আছে, তো সেটা যদি আপনি এটা একটু শর্টকাটেও করতে পারেন, বা আপনাদের হাত আঁকা বাঁকা হচ্ছে বলছেন, তো সেক্ষেত্রে আপনি দেখা গেল যে এটা এরকম ভাবে আপনি করতে পারেন। আপনি পেন টুল দিয়েও এটা করতে পারেন, কোনো সমস্যা নেই। আপনারা যখন প্র্যাকটিস যখন করবেন বা আপনাদের পেন টুলে যখন হাত একটু স্মুথ হয়ে যাবে, তখন কিন্তু আপনারা সিম্পলি পেন টুল দিয়ে কিন্তু এটা ক্রিয়েট করতে পারবেন, অতটা সমস্যা হবে না। ক্লিয়ার?
আমাদের এখানে কার্ভেচার যে পেন টুলসটা আছে এটাতে আমরা দেখো আরেকটা জিনিস আমরা করতে পারি। কার্ভেচার টুলস দিয়ে কি বলছিলাম, কার্ভেচার টুলস দিয়ে আমরা যে কোনো একটা কর্নার তৈরি করতে গেলে কর্নারটা কি হবে, কার্ভ হয়ে যাবে বা রাউন্ড হয়ে যাবে। আমাদের কিন্তু এটা কর্নার তৈরি হবে না। সো এটাতে দেখো, এটাতেও আমরা এরকম একটা শেপ তৈরি করতে পারি সেটা, বাট আমাদের এটা পরবর্তীতে মাস্ক করে নিতে হবে। সো আমরা মাস্ক করাটা এখন দেখাচ্ছি না, বাট আমি জাস্ট একটু দেখাইতেছি। আমি এখানে একটা ক্লিক করলাম অ্যান্ড সরাসরি নিচে একটা ক্লিক করলাম। এবার আমি যদি উপরের দিকে একটু ক্লিক করি, সরি আমি একটু কাছে নিই, এখানে আমার এখন পর্যন্ত একটা কর্নার আছে। ওকে, এবার আমি এখানে একটু উপর দিকে নেবো। আমি এখানে একটা কর্নার মতো তৈরি করতে চাচ্ছি, বাট আমার এখানে কি কর্নার তৈরি হবে? না। সে একটা কার্ভ হয়ে যাবে। আমি এখানে আরেকটা ক্লিক করলাম, আমার কিন্তু এটা কি হয়ে যাচ্ছে, কার্ভ হয়ে গেছে অটোমেটিক। এন্ড আমি এখন লাস্টে এটা নিচের দিকে আমি এটা নেব। আমি এটা নিচের দিকে নিলাম। এখন এটা কি হলো, আমার এটা কিন্তু এরকম বাঁকা হয়ে একটা শেপ তৈরি হয়েছে, বাট আমি এটা কিন্তু কি করতেছিলাম, কর্নার করতেছিলাম। এখন এটা এই অবস্থা থাকা অবস্থা, আমি কিন্তু নিচে তো আবার কর্নার করতে পারবো না। ওকে, এখন আমি কি করব, এটা কার্ভেচার টুলস থেকে আমি এটা পেন টুলে মুভ করব। ঠিক আছে, পেন টুল সিলেক্ট করলাম কার্ভেচার থেকে, এন্ড আমি ঠিক এই যে অ্যাঙ্কর পয়েন্ট যেটা আছে এটার উপরে আমি ক্লিক করব। মানে ঠিক যেই জায়গা থেকে আমার লাস্ট অ্যাঙ্কর পয়েন্টটা ছিল আমি এটা ডিসিলেক্ট করে দিই, কোনো সমস্যা নেই। হ্যাঁ, আমার এখানে এখন কিন্তু পেন টুলও সিলেক্ট নেই, কার্ভেচার টুলসও সিলেক্ট নেই, বাট আমি চাচ্ছি যে এইটা নিচের দিকে নিয়ে এসে আমি এটা আবার এই জায়গাতে ক্লোজ করতে। ওকে, এখন আমি এটা সিলেক্ট করব, পেন টুলে যাব, অ্যান্ড এই যে অ্যাঙ্কর পয়েন্ট যেটা আছে আমার লাস্ট যে অ্যাঙ্কর পয়েন্ট, আমি এটার উপরে ক্লিক করব। ক্লিক করলে কিন্তু আমার এই যে প্যাথ লাইন বা যে অ্যাঙ্কর পয়েন্টটা যতটুকু পর্যন্ত ড্র করা হয়েছিল এটা কিন্তু সেম, আমার কিন্তু এই যে প্যাথ লাইনটা এটা পেন টুলের সাথে অ্যাড হয়ে গিয়েছে। এখন আমি ঠিক নিচে একটা ক্লিক করলাম অ্যান্ড এই পাশে নিয়ে এসে আমি এখানে এটা ক্লোজ করে দিলাম। আমার কিন্তু উপরটা কিন্তু সে একটা রাউন্ড শেপও হলো, প্লাস আমার এই যে নিচেরটা কিন্তু কর্নারও আমি করে নিলাম। আপনি যখন একটা ডিজাইন করবেন আপনার টুলস গুলো দেওয়া হচ্ছে তো এই জন্যই যে আপনার যদি এমন যদি হতো না পেন টুলই দরকার আদার দরকার, তাহলে তো সে জাস্ট একটা টুলস দিয়ে রেখে দিত। এখানে টুলস গুলো দেওয়া হয়েছে যে আপনি দেখা হলো একটা কাজ আপনি একাধিক ওয়েতে আপনি করতে পারেন, বা আপনি একটা ডিজাইন করতেছেন আপনি আদার্স টুলসের হেল্প নিয়ে আপনি সেটা একটু দ্রুত করতে পারেন, এই জন্যই মূলত টুলস গুলো দেওয়া হয়েছে। সো এইভাবে কিন্তু আপনারা করতে পারেন। ওকে, আপনি অ্যাঙ্কর পয়েন্ট যেটাতে থাকবে সেটা আপনি পেন টুল দিয়ে হোক, আমি বা যে কোনো কিছু দিয়েই হোক। সাপোজ হচ্ছে যে আপনি এখানে একটা রেক্টেঙ্গেল নিলেন, আমি ডিরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করে এই নিচের অ্যাঙ্কর পয়েন্টটা সিলেক্ট করে আমি ডিলিট প্রেস করলাম, কি হবে, আমার এই অ্যাঙ্কর পয়েন্টটা ডিলিট হয়ে যাবে। ঠিক আছে, এখন আমার এখানে কয়টা অ্যাঙ্কর পয়েন্ট আছে, আমার এখানে 3টা অ্যাঙ্কর পয়েন্ট আছে, এই যে একটা, এই যে একটা, এটা একটা। আমার এই অ্যাঙ্কর পয়েন্টটা আমি কি করছি, ডিলিট করে দিয়েছি। বাট এখন এই অ্যাঙ্কর পয়েন্ট এখানে 2টা আছে, 3টা আছে, আমি চাচ্ছি যে না এটা মাঝে অ্যাঙ্কর পয়েন্ট এটা আছে, এটা অ্যাঙ্কর পয়েন্ট না, প্যাথ লাইন এটা জাস্ট মানে এটা সেন্টার আর কি। এখানে যে আমার সেন্টার যেটা ছিল সেটা মানে এই যে পুরোটার সেন্টার হচ্ছে এখানে আছে এটা। ঠিক আছে, এই যে আমি মাউস পয়েন্ট যখন এটা নিয়ে যাচ্ছি একটু দেখেন, এখানে পিঙ্ক কালারে ছোট করে সেন্টার লেখা উঠছে, দেখা যাচ্ছে কিনা, বাট এখানে দেখা যাচ্ছে, এখানে দেখা যায় ছোট করে এটা সেন্টার লেখা উঠছে পিঙ্ক কালারে ছোট করে, হয়তো আপনার দেখতে অল্প একটু ওই যে মানে জাস্ট একটু লাইন বাইরে আছে, বাট রেডের উপরে এটা বোঝা যাইতেছে না। আচ্ছা আমি কালারটা চেঞ্জ করে দেখি ব্ল্যাকের উপর বোঝা যায় কিনা, ব্ল্যাক, এবার বোঝা যায়, মানে ওইখানে বোঝা যাচ্ছে, বাট যাই হোক এটা সেন্টার আর কি। ওখানে আপনার পিঙ্ক কালারে ছোট করে সেন্টার লেখা হচ্ছে, এটা অ্যাঙ্কর পয়েন্ট না, এটা হচ্ছে সেন্টার মূলত। ওকে, সো এই যে আমার অ্যাঙ্কর পয়েন্ট আছে, এখন আমি চাচ্ছি এটা আবার এখানে কোনো কিছু একটা করতে। সো আমি এই যে অ্যাঙ্কর পয়েন্ট কিন্তু এটা সিলেক্ট থাকা অবস্থায় পেন টুলে যাব, পেন টুলে গিয়ে আমি এই অ্যাঙ্কর পয়েন্টের উপর যদি ক্লিক করি আমার কিন্তু সেম একইভাবে কিন্তু অ্যাঙ্কর পয়েন্ট আবার এই যে এই 3টে অ্যাঙ্কর পয়েন্টের সাথে কিন্তু পেন টুলটা অ্যাড হয়ে গিয়েছে। এখন আমি দেখা হলো এটা যে কোনো কিছু আমি করতে চাচ্ছি, সাপোজ এখানে একটা নিলাম অ্যাঙ্কর পয়েন্ট অ্যান্ড এটা এই অ্যাঙ্কর পয়েন্ট নিয়ে এসে আমি এটা এইভাবে একটু বাঁকা করে নিলাম। ওকে, এরকম আমি এটা বাঁকা করে নিলাম। সো এটা জাস্ট পেন টুল বা কার্ভেচার টুলসের ক্ষেত্রে না, এটা আপনি যদি রেক্টেঙ্গেল হোক বা এনিথিং, আপনি দেখা হলো ওখানে যে কোনো একটা অ্যাঙ্কর পয়েন্ট আপনি রিমুভ করে দিলেন, দেন আপনি পেন টুল সিলেক্ট করে যে কোনো এক মাত্রায় যে কোনো একটা অ্যাঙ্কর পয়েন্টের মানে সেম অ্যাঙ্কর পয়েন্টের উপরেই ক্লিক করতে হবে। যদি আপনি অ্যাঙ্কর পয়েন্টের পাশে যদি ক্লিক হয় তাহলে কিন্তু আপনার সেই যেখানে ক্লিক হবে সেই জায়গা থেকে অ্যাঙ্কর পয়েন্ট আবার স্টার্ট হবে, মানে আপনার আগের অ্যাঙ্কর পয়েন্টগুলো কিন্তু পেন টুলের সাথে অ্যাড হবে না। অবশ্যই ঠিক অ্যাঙ্কর পয়েন্টের উপরেই আপনার ক্লিকটা করতে হবে। ওকে, দেন আপনি দেখা গেল যে এরকম একটা শেপ তৈরি করতে পারেন বা এনিথিং। এতটুকু ক্লিয়ার? কোনো প্রশ্ন বা সমস্যা কিছু আছে? চতুর্থ নাম্বার কোনটা, এটা লেসো টুল।
আচ্ছা, আমাদের আরেকটা টুল এখানে যতটুকু দেখা যায় তার মধ্যে আরেকটা টুল আমাদের বাকি থেকে গেছে, আমরা কি খেয়াল করছি সেটা? আমাদের ডিরেক্ট সিলেকশনের মধ্যে একটা গ্রুপ সিলেকশন টুলস আছে, আমাদের এটা কিন্তু বাকি আছে। আমরা গ্রুপ সিলেকশনটা আমি দেখাই নাই, কারণ আমরা গ্রুপ সিলেকশন যে দেখাবো আমরা অতদূর পর্যন্ত এখনো যাই নাই, যার কারণে আমি ওইটা দেখাই নাই। আমি যখন গ্রুপ সিলেকশন পর্যন্ত যাব, মানে সেই টুলসটা যখন আমার ব্যবহারের প্রয়োজন হবে সেই সময়তে দেখাই দেবো। এখন আমি ওটা দেখাচ্ছি না, আমার মনে আছে, বা যদি মনে না থাকে আপনারা একটু আমাকে মনে করাই দিন, আমি ওটা দেখাই দেবো, একদম সমস্যা নেই। আমরা কি এরপরে টুলসে যাব? যদি সমস্যা হয় বা বেশি মনে হয় অবশ্যই একটু বলবেন, ঠিক আছে? আমাদের অত তাড়া নেই যে আমাদের তাড়াতাড়ি শেষ করে দিলে, এমন কোনো তাড়া নেই। ওকে ওকে, এর নিচে যে টুলস আছে আমরা টাইপ টুলস আর কি, টাইপ টুলস বা টেক্সট টুল যেটাই বলি আর কি। ওকে, তো আমরা এখানে এই যে টাইপ যে টুলসটা আছে, টাইপ টুলসের মধ্যে কিন্তু আরো অনেকগুলো টুলস আছে। এরিয়া টাইপ টুলস আছে, টাইপ অনে প্যাথ আছে, ভার্টিক্যাল টাইপ টুলস আছে, ভার্টিক্যাল এরিয়া টাইপ টুলস আছে, ভার্টিক্যাল টাইপ অনে প্যাথ টুলস আছে, অ্যান্ড টাচ টাইপ টুলস আছে। তো প্রত্যেকটা টুলসেরই আমাদের কাজ আছে। তো প্রথমে যে টুলসটা আমরা দেখি, ভিতরের গুলো আমরা দেখবো না, আমরা জাস্ট শুধু টাইপ টুলসটা দেখবো, বা টাইপ টুল বা টেক্সট টুল যেটাই বলি। তো টাইপ টুলের কাজ হচ্ছে যে আমরা যে কোনো কিছু টাইপ করার জন্য বুঝি নাই। হ্যাঁ, তো ফটোশপে টাইপ টুলসটা দেখেছি, বাট এখানে টাইপ টুলসের ফটোশপে ভেতরে যে আরো যে গ্রুপ যে টুলস গুলো ছিল, ওই সেই গ্রুপ টুলস গুলো থেকে এখানে কিন্তু পার্থক্য আছে। টাইপ টুলসটা ঠিক আছে, বাট আর এখানে যে ভার্টিক্যাল যে টাইপ টুলস, এই দুইটা শুধু মিল আছে ফটোশপের সাথে, বাকিগুলো একটা টুলস কিন্তু ফটোশপের সাথে মিল নাই, বাকি টুলস গুলো কিন্তু ভিন্ন। ওকে, সো টাইপ টুলস এর কাজ হচ্ছে যে আমি কোনো কিছু, মানে যে কোনো কিছু টাইপ করার জন্য মূলত আমার টাইপ টুলস এখানে, এর বাইরে হচ্ছে যে আমাদের আর কোনো কাজ নেই টাইপ টুলসের। আমি যে কোনো কিছু টাইপ বা লেখার জন্য আমার টাইপ টুলসটা এখানে প্রয়োজন। সেইখানে আমি যখন টাইপ টুলসটা যখন নিব, আমি টাইপ টুলসটা সিলেক্ট করলাম, এর শর্টকাট হচ্ছে টি। আপনি কিবোর্ডে যদি জাস্ট টি প্রেস করেন, আমার এখন সিলেক্ট আছে কোনটা, মুভ সিলেকশন টুল সিলেক্ট আছে। আমি কিবোর্ডে টি প্রেস করলে আমার কিন্তু টাইপ টুলটা সিলেক্ট হয়ে যাবে। আপনারা শর্টকাটগুলো হচ্ছে যে আপনার কিবোর্ড, এই যে টুলস যেগুলো আছে, টুলস মাউস পয়েন্টার নিয়ে গেলে কিন্তু দেখেন এখানে কিন্তু টুলসের নামও দেখাচ্ছে, এবং লাস্টে ব্র্যাকেটে কিন্তু এটা শর্টকাট কি সেটাও দেখে দিচ্ছে। মুভ টুলের শর্টকাট ভি, এখানে টাইপ টুলসের শর্টকাট টি, পেন টুলের শর্টকাট পি, তারপরে ডিরেক্ট সিলেকশনের শর্টকাট ভি, এখানে তারপরে কি রেক্টেঙ্গেলের শর্টকাট এম, ইলিপসের শর্টকাট ও এল, হ্যাঁ, সো এই কিন্তু শর্টকাট কিন্তু দেওয়া আছে। ওকে, তো আপনারা শর্টকাটগুলো যদি একটু মনে করে নিতে পারেন সেক্ষেত্রে একটু বেটার, কারণ কাজ করার ক্ষেত্রে বারবার দেখালে এখানে আপনার যাওয়ার প্রয়োজন। আপনি কিবোর্ডে জাস্ট, যেহেতু আপনার হাত একটা কিবোর্ডে থাকবে একটা মাউসে, তো আপনি কিবোর্ডে জাস্ট আপনি শর্টকাটগুলো ইউজ করে কিন্তু আপনি টুলসগুলো চেঞ্জ করতে পারবেন, সব করতে পারবেন আর কি। ওকে, সো টাইপ টুলস নিয়ে যখন আপনি কি বলে আর্টবোর্ডে বা ডকুমেন্ট যখন আপনি এটা ক্লিক করবেন, আপনার ডিফল্টে দেখবেন লরেন ইপসাম বলে একটা টেক্সট লেখা উঠবে, এটা ডিফল্টে থাকবে। ওকে, আপনি এটা এখন ভিতরে সিলেকশন আছে। হ্যাঁ, আমি যদি এটা মুভ করে যাই, এখন কিন্তু আমার এটা সিলেক্ট নেই। আমি কিন্তু এটা একটু টেক্সটটা যদি আমি বড় করতে চাই, আমরা কয়েকটা ওয়েতে বড় করতে পারি। একটা হচ্ছে আমি মুভ টুলটা সিলেক্ট করার পরে আমি টেক্সটটা সিলেক্ট করলাম। ওকে, সিলেক্ট করার পরে এই যে আমরা কর্নারে দেখতে পাচ্ছি একটা আমাদের মানে কন্ট্রোল, ফটোশপে যে আমরা কন্ট্রোল টি প্রেস করলে ট্রান্সফর্ম হতো, যে একটা যেরকম লাইন আসছে, আমরা কিন্তু জাস্ট এটা কি ইলাস্ট্রেটরে আমরা সিলেক্ট করলে কিন্তু এই যে ট্রান্সফর্মের মতো একটা লাইন আমরা দেখতে পাচ্ছি। এখন যদি আমরা এই যে কোনো একটা পয়েন্ট, কর্নার হোক, মিডিল হোক, উপর হোক, বা এই যে এই মিডিল হোক, আমরা যখন এখানে মাউস পয়েন্টটা নিয়ে যাচ্ছি তখন কিন্তু এখানে কিন্তু একটা মাউস পয়েন্টটা পরিবর্তন হচ্ছে, ঠিক আছে? মানে দুইটা অ্যারো চিহ্ন আসছে। এখন আমি যেটা যদি টান দিই, আমার এটা কিন্তু কি হচ্ছে, বড় হচ্ছে। বাট এর প্রবলেম কি হয়েছে, এটা আমি যেহেতু নিচের দিকে টান দিচ্ছি, এটা কিন্তু নিচের দিকে বড় হয়েছে, সাইডে কিন্তু বড় হয় নাই। তো আমরা ডিজাইনের ক্ষেত্রে সেটা ফটোশপ বা ইলাস্ট্রেটর যেটাতে হোক না কেন, আমরা যখন যে কোনো কিছু যে কোনো শেপ হোক, যে কোনো টেক্সট হোক, যে কোনো ডিজাইন যখন আমরা এটা ছোট বড় যখন করব, অবশ্যই কিন্তু রেশিও অনুযায়ী ছোট বড় করতে হবে। ওকে, এখন আমি এই যে এটা সিলেক্ট করলাম, সিলেক্টে আমি যেটা জাস্ট এমনিতে মাউস পয়েন্ট হয়ে দিই, যদি টানি, এটা কিন্তু দেখেন এরকম বাঁকা হয়ে যেতে পারে, এরকম মানে লম্বা হয়ে যেতে পারে, বা এরকম চাপা হয়ে যেতে পারে, তো রাইট? তো এটা এড়ানোর জন্য আমাকে কি করতে হবে, আমাকে অলওয়েজ কিবোর্ডে ইলাস্ট্রেটরের ক্ষেত্রে অলওয়েজ কিবোর্ডে শিফট বাটন প্রেস করে আমাকে এটা বড় করতে হবে। আমি যদি কিবোর্ডে যে শিফট বাটন প্রেস করে এবার যদি আমি এটা টান দিই, আমি যতই নিচের দিকে টান দিই বা যতই উপরের দিকে এভাবে ঠেলা দেই না কেন, সে কিন্তু একটা রেশিও অনুযায়ী কিন্তু বড় হচ্ছে। হ্যাঁ, সে কিন্তু বেশি লম্বা হয়ে যাচ্ছে না, বা বেশি
মানে বেশি না, একটুকু লম্বাও হয়ে যাচ্ছে না বা একটুকু চাপাও হয়ে যাচ্ছে না, সে কিন্তু রেশিও অনুযায়ী যেমন বড় হচ্ছে এবং সেই মানে কি বলে ওয়াইডে যেমন বড় হচ্ছে অ্যান্ড সেম একইভাবে হাইটে তার রেশিও অনুযায়ী যতটুকু থাকা উচিত সে কিন্তু ততটুকুই থাকছে। ঠিক আছে, তো আমরা যে কোনো ডিজাইন হোক, যে কোনো শেপ হোক বা যে কোনো টেক্সট হোক, যখন আমরা এটা ছোট বড় যখন করব, অবশ্যই সেটা কিবোর্ডে শিফট বাটন প্রেস করে আমরা এটা ছোট বড় করব। ক্লিয়ার? আমরা এখন শিফট বাটন প্রেস করে আমি এটা বড় করলাম, এটা একটা ওয়ে। দ্বিতীয় হচ্ছে যে আমি মুভ টুলস দিয়ে এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে আমরা এইখানে যদি আমরা দেখি আমাদের হচ্ছে যে এখানে টেক্সট, হ্যাঁ এটাই ফন্ট সাইজ আর কি। হ্যাঁ, আমরা এখানে ফন্ট সাইজে আমরা এখানে ডিফল্টে আমরা কিছু দেখতে পাচ্ছি, এখানে আমার 6 পিটি থেকে স্টার্ট হবে এবং ম্যাক্স আমি এখানে 72 পিটি পর্যন্ত বড় করতে পারবো। ঠিক আছে, এর থেকে যে বড় হবে না এমনটা না, বাট ডিফল্টে এতটুকুই দেওয়া আছে। আপনি সাপোজ ধরেন যে এটা 200 পিটি পর্যন্ত বড় করতে চাচ্ছেন, আমি এখানে এই যে ফন্ট সাইজের ঘরটা ডাবল ক্লিক করে মানে পুরোটা আমি সিলেক্ট করলাম, হয় ডাবল ক্লিক করে সিলেক্ট করতে পারি অথবা এটা সিলেক্ট করলে আমি মাউস পয়েন্টে এভাবে ড্রাগ করে পুরোটা সিলেক্ট করলাম। অ্যান্ড এখানে আপনি কিবোর্ডে জাস্ট 200 প্রেস করে আপনি ইন্টার প্রেস করেন, আপনারা কিন্তু এটা 200 পিটি পর্যন্ত যতটুকু বড় হওয়া উচিত সে কিন্তু ততটুকু বড় হয়ে যাচ্ছে। ওকে, বাট আমাদের এখানে দেখা হলো ফন্ট সাইজ থেকে আমাদের এটা ছোট বড় করি না, কারণ আমার এখানে ফন্ট সাইজে গিয়ে এইভাবে ছোট বড় এটা বিরক্তিকর। এভাবে জাস্ট মুভ টুল সিলেকশন টুলস দিয়ে সিলেক্ট করে শিফট বাটন প্রেস করে আমাদের যতটুকু ছোট করে আমরা কিন্তু এটা শর্টকাটে করে নিই। ওকে, এখন আমি এই টেক্সটটা এটা ডিফল্টেই থাকবে। এই টেক্সটটা যদি এডিট করতে চাই আমরা জাস্ট টেক্সট টুলে যেতে পারি, অথবা আমরা মুভ টুল সিলেক্ট থাকা অবস্থায় যদি ডাবল ক্লিক করি আমাদের কিন্তু টেক্সট টুলটা অটোমেটিক সিলেক্ট হয়ে যাবে। আমি এখানে মুভ টুল সিলেক্ট করলাম, আমি এই যে টেক্সটের উপরে, টেক্সটের বাইরে না, টেক্সটের উপরে ডাবল ক্লিক করলেই আমার কিন্তু টেক্সট টুল সিলেক্ট হয়েছে এবং এখানে যে একটা লাইন মানে বিলিপ করতেছে। হ্যাঁ, সো আমি এটা পুরোটা এভাবে ডাবল ক্লিক করে সিলেক্ট করলাম অ্যান্ড এখান থেকে আমি যদি লেখা শুরু করি, ফর এক্সাম্পল আমি এখানে মুজাহিদ আমি লিখলাম, আমার এখানে কিন্তু এভাবে আমি লিখতে পারি, অথবা এটা পুরোটা সিলেক্ট করে আমি স্পেস ব্যাক স্পেস প্রেস করে আমি এটা পুরোটা একবারে মুছে দিলাম, দেন আমি লেখা স্টার্ট করতে পারি। আপনার যেভাবে ইচ্ছা আপনি লিখতে পারেন, কোনো সমস্যা নেই। অথবা আমি এখানে টেক্সট টুল নেওয়ার পর এখানে আমি ক্লিক করলাম, ক্লিক করে আমার এখানে লরেম ইপসাম উঠে আসছে, এটা কিন্তু এখন সিলেকশন আছে। এই অবস্থাতে যদি আমি এখানে মুজাহিদ যদি লিখি আমার কিন্তু ওই লরেম ইপসাম রিপ্লেস হয়ে আমার কিন্তু যেটা আমি টেক্সটটা টাইপ করবো সেটা কিন্তু রিপ্লেস হয়ে যাবে। ওকে, আমরা টেক্সট লিখলাম, এখন এই যে এটা তো একটা ফন্ট, তাই তো? এখন আমরা যেই এটা কিন্তু আমাদের ডিফল্টে কিন্তু মারিয়ার প্রো বলে একটা ফন্ট আছে, এটা ফটোশপ হোক বা ইলাস্ট্রেটর হোক আপনি ইনস্টল করলে এই ফন্টগুলো মানে ফটোশপের সাথে বা ইলাস্ট্রেটর মানে অ্যাডোবের যে সফটওয়্যারগুলো আছে সেই সফটওয়্যারগুলো যদি আপনি ইনস্টল করেন, সেটা ফটোশপ হোক, ইলাস্ট্রেটর হোক, আফটার ইফেক্ট, প্রিমিয়ার প্রো হোক, অ্যাডোব অ্যানিমেটর প্রো হোক বা অ্যাডোবের আরও হিউজ সফটওয়্যার আছে, যেই সফটওয়্যারই হোক আপনি যখন ইনস্টল করবেন অ্যাডোবের এই সফটওয়্যারগুলো ডিফল্টে ইনস্টল থাকবে। ঠিক আছে, এখন এবং যখন আপনি লিখবেন তখন কিন্তু এটা কিন্তু আমার হচ্ছে ফন্টের বক্স আর কি। হ্যাঁ, সেট ফন্ট ফ্যামিলি, যেখানে আমি নামটা দেখতে পাচ্ছি, আমি যখন এটা ফন্টটা যখন ডিসিলেক্ট করে দিচ্ছি এখন কিন্তু আমার এই বক্সগুলো নাই। যখন আমি এটা সিলেক্ট করতেছি আমি কিন্তু এই যে বক্সগুলো কি চলে আসতেছে এখানে। ওকে, তো আমি এই ফন্টটা পরিবর্তন করতে চাচ্ছি, এই ফন্টটা আমার ভালো লাগতেছে না, তাই অনেক রকম তো ফন্ট আছে, সুন্দর সুন্দর অনেক ফন্ট আছে, আমি পরিবর্তন করতে চাচ্ছি। তখন আমি কি করবো, এখানে যে আমার যে ফন্ট ফ্যামিলি যেটা আছে, আমি এই যে এর পাশে আমার একটা অ্যারো চিহ্ন আছে নিচের দিকে, আমি অ্যারো চিহ্নতে যদি আমি ক্লিক করি আমার এখানে যতগুলো ফন্ট আমার ইনস্টল করা আছে আমি সবগুলোই এখানে দেখতে পাবো। আমি যদি মাউসটা এভাবে ড্র্যাগ করতে থাকি এটা কিন্তু নিচের দিকে যেতেই থাকবে কতগুলো আমার ফন্ট ইনস্টল করা আছে। ঠিক আছে, তো আমার ল্যাপটপে এখন অনুমানিক মেবি 1000 বা এর কাছাকাছি আমার ফন্ট ইনস্টল করা আছে। ডিফল্টে নির্দিষ্ট জানি না, তবে হয়তো বা 150-200টা মতো ডিফল্টে থাকবে আর কি। আচ্ছা, আমি দেখাইতেছি ওইটা। সো আমি এখন দেখা হলো এখান থেকে আমি কিন্তু দেখতে পাবো, আমি কিন্তু এই জায়গাতে ফন্ট প্রিভিউ কিন্তু আমি দেখতে পাচ্ছি। এই যে আমি এখানে আমি কি টাইপ করছিলাম, আমার নাম মুজাহিদ, আমি টাইপ করছি, এখানে আমি ফন্ট প্রিভিউ কিন্তু এখানে কিন্তু মুজাহিদ লেখা উঠতেছে এবং এখানে দেখাচ্ছে যে কোন ফন্টটা কিরকম, এখানে প্রিভিউ কিন্তু আমি দেখতে পাচ্ছি এই জায়গাতে, তাই না? এখন আমার এখান থেকে যে ফন্টটা আমার পছন্দ বা যেটা প্রিভিউটা আমার ভালো লাগছে মাউস পয়েন্টটা সেটার উপর নিয়ে গিয়ে আমি জাস্ট ওকে করলে আমার ফন্টটা কিন্তু পরিবর্তন হয়ে আমি যেই ফন্টটার উপর ওকে করবো সেটা কিন্তু এখানে চলে আসবে। বুঝা গেছে? তো আমরা এইভাবে দেখা হলো ফন্টটা পরিবর্তন করে নিতে পারবো। এখন যদি আমরা দেখি ফন্টগুলো কিভাবে ডাউনলোড করবো বা ইনস্টল করবো, আচ্ছা দেখাই আমি আমার এখানে ফন্ট আছে নাকি আমি একটু দেখে, থাকলে আমি আপনাদের দিয়ে দেবো। ফন্ট নাই, ফন্ট ডেস্কটপ এন্ড প্রিভিউ ফন্ট আছে।
ফন্ট অ্যান্ড হিউজ ফন্ট আছে এখানে, প্রায় 435টা ফন্ট আছে এই বক্সে, মানে এই ফোল্ডারে। এর উপরে এটাতে দেখি এখানে আবার অনেকগুলো ফোল্ডার করা আছে, মানে সবগুলো অনেক মানে ফন্ট আছে বলা যায় ওটাতে। এখানে আপনার ফ্রি ফন্টে যদি দেখি এখানে আপনার 47টা আছে, অ্যান্ড এরপরে আবার এগুলোতে ফোল্ডার আছে, এগুলোতে আলাদা আলাদা ফন্ট আছে। ব্যাক আসছি, এখানে হিউজ ফন্ট আছে এক কথায়, মানে আপনি টোটাল মিলে 1000-এর উপরে বা 1500-এর উপরে ফন্ট হয়ে যাবে আছে। আপনারা কত জিবি এটা? না অনেক, একদিন আমি দিয়ে দেবো, সমস্যা নেই, বাট এখন অত অনেক জিবি, আমার পেন ড্রাইভ এত নাই। 8 জিবির কাছাকাছি প্রায়। দেখেন পরে এক সময় দিয়ে দেবো আমি, সমস্যা নেই। আমি জাস্ট ডাউনলোডগুলো দেখাই। আপনারা হচ্ছে গুগলে জাস্ট সার্চ করবেন, ফ্রি ফন্ট লিখে সার্চ করবেন, ফ্রি ফন্ট লিখে সার্চ করলে অনেকগুলো সাইট পেয়ে যাবেন। তার মধ্যে একটা হচ্ছে ডা ফন্ট, যেটা এটা হচ্ছে যে একটা পপুলার একটা ওয়েবসাইট, বা যেখানে 1001 লেখা আছে, এটা একটা পপুলার ওয়েবসাইট। এগুলোতে ফ্রিতেই অনেকগুলো ফন্ট আপনারা ডাউনলোড করতে পারবেন। এখানে দেখেন অনেকগুলো ফন্ট দেখতে পাচ্ছেন, এগুলো একটা প্রিভিউ দেখাচ্ছে যে আপনার ফন্টগুলো যখন আপনি টাইপ করবেন বা লিখবেন তখন এই ফন্টগুলো কিরকম দেখাবে, এটা একটা প্রিভিউ দেখাইতেছে জাস্ট আর কি। হ্যাঁ, আপনারা এখান থেকে ফন্টগুলো ডাউনলোড করতে পারেন। এখানে অনেকগুলো ফন্টের ফ্যামিলি আছে, হ্যাঁ, ফ্যান্সি আছে, কার্টুন টাইপ ফন্ট আছে, কমিক টাইপ ফন্ট আছে, গ্রোভি, ওল্ড স্কুল, হ্যাঁ, অনেক রকম মানে ফন্ট টাইপ হয় আর কি। সেখানে অনেক রকম ফন্ট টাইপ আছে। আপনারা দেখালো যেরকম ফন্ট টাইপ আছে সেটা এখানে দেখা হলো যে ফিল্টার করে ক্লিক করলেও কিন্তু আপনারা সেই টাইপ ফন্টগুলো এখানে পেয়ে যাবেন। বা এটাতে যদি একটু দেখি, এখানে হচ্ছে আপনার যে হিউজ ফন্ট পেয়ে যাবেন এটা থেকেও। এখানে হচ্ছে যে এই যে টাইপ ইওর টেক্সট হিয়ার, হ্যাঁ, এটা হচ্ছে যে প্রিভিউ দেখার জন্য। আপনি যে সাপোজ দেখা গেল যে আপনি যে টেক্সটটা আমি লিখছিলাম এখানে মুজাহিদ লিখলাম, এটা এই চিটা আমি যদি লিখে আমি যদি আমি ইন্টারপ্রেস করি, এখানে সব টেক্সটগুলো কিন্তু মুজাহিদ কনভার্ট হয়ে যাবে। এই যে মুজাহিদে কনভার্ট হয়ে গেছে, মানে আমার এখানে প্রিভিউটা দেখাচ্ছে আমি যে মুজাহিদ যদি টেক্সটটা আমি লিখি তাহলে আমার টেক্সটটা কিরকম দেখাবে। তো এরকম কিন্তু আমি হচ্ছে যে হ্যাঁ, আপনি যে এই যে এখানে ডাউনলোড আছে এটা ক্লিক করলে শুধুমাত্র এই একটা ডাউনলোড। বাট এখানে আরেকটু বিষয় আছে, সেটা যদি আপনি যদি এখানে দেখেন ডাউনলোডের একটু উপরে এখানে কি লেখা আছে, ফ্রি ফর পার্সোনাল ইউজ। ঠিক আছে, মানে এই ফন্টের যিনি ওনার, তিনি আপনাকে ফন্টটা ইউজ করার পারমিশন দিছে, বাট শুধুমাত্র পার্সোনাল কোনো কাজের ক্ষেত্রে আপনি ইউজ করতে পারবেন না। আপনি কোনো কমার্শিয়াল প্রজেক্টে আপনি ফন্টটা ইউজ করতে পারবেন না। আপনি কমার্শিয়াল ইউজে মানে প্রজেক্টে ফন্টটা ইউজ করতে পারবেন, বাট আপনাকে তার কাছ থেকে লাইসেন্স মানে কিনে নিতে হবে আর কি। যে নিচে যদি একটু দেখেন এখানে বাই কমার্শিয়াল লাইসেন্স লেখা আছে। ঠিক আছে, মানে এই ফন্টটা আপনাকে তার কাছ থেকে কিনে নিতে হবে। এবং মার্কেট প্লেসের ক্ষেত্রে কিন্তু শুধুমাত্র ডিজাইনের কপিরাইট হয় এমনটা না, ফন্টেরও কিন্তু কপিরাইট হয়। হ্যাঁ, আপনার যদি ফ্রি মানে কি বলে কমার্শিয়াল প্রজেক্টের জন্য ইউজ মানে পারমিশন যদি না থাকে, সেক্ষেত্রে অবশ্যই ট্রাই করবেন সেই ফন্টটা সেই প্রজেক্টে ইউজ না করার জন্য। যদি কোনো কারণে ইউজ করেন বা ক্লায়েন্টের কোনো যদি রিকোয়ারমেন্ট থাকে, কোনো একটা নির্দিষ্ট ফন্ট আপনাকে বলে দিয়েছে যে এই ফন্টটাই আপনাকে ইউজ করতে হবে, আপনার কাছে ফন্টটা নাই, আপনি সিম্পলি গুগলে সেই ফন্টের নাম লিখে সার্চ করলেন, ডাউনলোড করার সময় দেখলেন কি ফন্টটা পার্সোনাল ইউজের জন্য, কমার্শিয়ালের জন্য না, তখন অবশ্যই ক্লায়েন্টকে নোটিশ করে দিবেন যে ফন্টটা হচ্ছে যে কমার্শিয়াল ইউজের জন্য না, আমি ফন্টটা ইউজ করতেছি, বাট আপনাকে এটা পাবলিকলি ইউজ করার জন্য আপনাকে লাইসেন্সটা কিনে নিতে হবে। ঠিক আছে, সেক্ষেত্রে ক্লায়েন্টের যদি এরকম যদি হয় সেক্ষেত্রে তারা কিনে নেয়। তাদের এগুলো নিয়ে মানে বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান মূলত এই কয়েকটা কান্ট্রি ছাড়া আদার্স মানে কান্ট্রিগুলো এদের এগুলো নিয়ে প্যারা নেই। মানে যত পাইরেসি সফটওয়্যার বলেন ম্যাক্সিমাম আমরা ইউজ করি, ওরা কিন্তু সব কিন্তু কমার্শিয়ালি কিনে নেয়। তো সেক্ষেত্রে তারা কিনে নেবে, বাট সেটা অবশ্যই ক্লায়েন্টকে জানিয়ে দেবেন। তাকে যদি না জানান বা সে সম্পর্কে তার যদি কোনো নলেজ না থাকে, সে কোনো লিগাল ইস্যু বা কোনো ঝামেলাতে পড়ে যেতে পারে। ঠিক আছে, তো সেটা অলওয়েজ ক্লায়েন্টকে নোটিশ করে দিবেন, বা সবসময় চেষ্টা করবেন ফ্রি ফন্ট ইউজ করার। এখানে হচ্ছে যে শর্ট বাই প্রিভিউ ফন্ট ফিল্টার করা যায়, যেগুলো শুধুমাত্র ফ্রি ফন্ট সেগুলোই আসবে, বাট এটা মোর অপশন। অ্যান্ড এই দেখেন এখানে যে 100% ফ্রি যেটা লেখা আছে, আপনি এই জায়গাতে একটু টিক মার্ক করে দেবেন। হ্যাঁ, এটা একটু
আচ্ছা, সাবমিট। একে একে লোড না হলে সাবমিটে ক্লিক করেন। অ্যান্ড এখন যে ফন্টগুলো আসছে এগুলো দেখেন, এই যে লেখা আছে 100% ফ্রি। আপনি এই ফন্টগুলো এখন আপনি 100% ফ্রিতেই ইউজ করতে পারেন। এখান থেকে আপনি যে ইয়াগুলো করছেন, ফিল্টারগুলো করছেন, এগুলো উঠে দেন। আমি এটা রিলোড দিই। ওকে, অ্যান্ড কোথায় পেলাম এটা? মোর অপশন কই কই গেল? আদার্স না, সেখান থেকে আমি সেন্সরিভটা সিলেক্ট করি। অ্যান্ড এখন আমি মোর অপশনটা পাচ্ছি আর কি। তো যাই হোক, এখান থেকে আমরা যে ফন্টগুলো ইউজ করি তার মধ্যে সেরিফ ফন্ট থাকে, সেন্সরিভ থাকে, এবং হচ্ছে যে আরেকটা হচ্ছে যে কি জানো, স্ক্রিপ্টেড ফন্ট। হ্যাঁ, আমরা সাধারণত মানে যে কোনো প্রজেক্ট কিন্তু তিন টাইপের ফন্টই ইউজ করি। আদার্স কোনো টাইপের ফন্ট যদি আপনারা ইউজ করতে চান সেক্ষেত্রে এখানে ফিল্টার করে নিয়ে করতে পারেন। অ্যান্ড এখান থেকে মোর অপশানে গিয়ে এই যে 100% ফ্রি আছে এটা ক্লিক করার পর ওকে করবেন। এখন দেখুন এখানে অনেকগুলি ফন্ট পেয়ে যাবেন, এগুলো 100% ফ্রিতে। এখানে যে বেবাস নিউ যে ফন্টটা আছে, পপুলার একটা ফন্ট বলা যায়, অনেক প্রজেক্টে এই ফন্টগুলো ইউজ হয়। এগুলো হচ্ছে 100% ফ্রিতেই আপনি ইউজ করতে পারবেন। ভালো ফন্ট পাওয়া যায় যেগুলো আপনি ইউজ করতে পারবেন, সমস্যা নেই। অ্যান্ড এখান থেকে সাপোজ ধরেন যে এই ফন্টটা আপনি করতে যে ডাউনলোড করবেন, এটা একটু লোডিং নিবে। ডাউনলোড, অ্যান্ড এটা ডাউনলোড করে নিলেন। ওকে, ডাউনলোডে এসে ডাউনলোড হবে। ডাউনলোডে আসলে ফোনটা ল্যাপটপ বা নেট কোনো একটা কারণের জন্য দেরি হচ্ছে। হ্যাঁ, ফন্ট সাধারণত দেখা গেলো যে 10, 20 বা 100-200 কিলোবাইট হয় আর কি, 1 MBও হয় না। সে এতক্ষণ ডাউনলোড সময় নেওয়ার কথা না। আচ্ছা যাক, ডাউনলোড হওয়ার পরে ফোনটা অবশ্যই জিপ ফাইলে ডাউনলোড হবে, আনজিপ করে নিতে হবে। আনজিপ করতে পারবেন তো সবাই নাকি? আনজিপ করে নেবে। আনজিপ করে নেওয়ার পরে যেখানে আপনার ফোনটা আছে, সাপোজ হচ্ছে যে ফন্ট, আমার ম্যাক্সিমাম ফন্ট ইনস্টল করা আছে। তারপরেও হচ্ছে যেগুলো ইনস্টল করার ওই সোজা এই যে ফন্ট এটা আছে ফোল্ডার, এখানে এই দুইটা হচ্ছে ফন্ট আর কি। হ্যাঁ, এখানে এগুলো আমার লাইসেন্স, আমি যে ফন্টগুলো কিনে নিয়েছি তার লাইসেন্স আছে আমার এখানে। অ্যান্ড এই দুইটা হচ্ছে যে ফন্ট আর কি, ঠিক আছে। এটার উপর ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করলেই আপনার এই যে এখানে যে ইনস্টল লেখা আছে, এই যে ওখানে ফন্ট প্রিভিউটা দেখাবে। অ্যান্ড এই যে এখানে ইনস্টল লেখা আছে, আপনি জাস্ট ইনস্টলে ক্লিক করবেন। এটা একটু লোডিং নেবে, হয়তো 1-2 সেকেন্ড, ব্যাস ইনস্টল করা শেষ। এখন এটা ফন্টের নামটা কি, যেখানে লেখা আছে ফন্ট নেম হচ্ছে যে অ্যাডভেন্টস লেখা আছে, ঠিক আছে। আমি জাস্ট অ্যাডভেন্টটা মনে রাখলাম, ওটা কেটে দিলাম, ইলাস্ট্রেটরে ব্যাক আসলাম। আমি এই ফন্টটা পরিবর্তন করতে চাচ্ছি। সো যে ফন্টটা পরিবর্তন করতে চাচ্ছি সেটা আমাকে সিলেকশন টুলস দিয়ে সিলেক্ট করতে হবে, এবং ফন্টের নাম কি ছিল, ADVEN লিখলে আমার ফন্টটা চলে আসার কথা। চালাতে লাগলো, এই যে চলে আসছে, ঠিক আছে। এখন আমি এটা জাস্ট ওকে করলে আমার এই যে এই ফন্টটা আমার এখানে চলে আসছে। সো ফন্ট ইনস্টল করা একদমই সিম্পল। আপনার ফটোশপ মানে সফটওয়্যার যদি ওপেনও থাকে তাও কোনো সমস্যা নেই, ক্লোজ থাকলেও কোনো সমস্যা নেই। ফন্ট ইনস্টল হয়ে গেলে লাইসেন্স কিনে নিয়েছেন, ওখান থেকে আপনার এই ফন্টে আমি আমার কম্পিউটার নিই, তখন আমার প্রবলেম হবে না? আমি ওটা আপনাকে তো দিবই না। দিবেনই না? না, ওটা তো মানে লাইসেন্স হচ্ছে আমার মানে একজনের ইউজ করার জন্য। আমি যখন দেবো তখন সেটা আপনি ইউজ করবেন। তো সেক্ষেত্রে তাহলে কারণ না করে একজনের প্রবলেম হবে। ভাগ করে নেবেন আপনি, তো টাকা দিতে ফার্স্ট টাইম না, ওখানে ফন্ট কিনতে কি ডলার খরচ হয় না সেম? এইটা এক এক ফন্টের এক এক রকম দাম থাকে। অনেক ফন্ট আছে শুধু একটা ফন্টের দামে $200-250 থাকে, জাস্ট একটা ফন্টের দাম। আবার অনেকগুলো আছে যেগুলো 10 সেন্ট 20 সেন্টও পাওয়া যায়। এটা ওইভাবে তো বলা যায় না। এটা
সে যেরকম দাম দিয়ে রাখছে। সাপোজ আপনি একটা প্রতিষ্ঠানের মালিক, আপনি একটা নতুন কোনো একটা প্রোডাক্ট আপনি আহ, উদ্ভাবন করলেন, এখন এটার দাম কত নির্ধারণ করুন সেটা আপনার উপর ডিপেন্ড করছে। আপনার সেই দাম আপনি দিলেন, মানে নির্ধারণ করলেন, এখন কারো যদি পোষায় সে দামে সে নিবে, না হলে না নিবে। বিষয়টা অনেকটা এরকম, যে ফন্ট তৈরি করছে সে একটা দাম দিয়ে রাখছে, বা তাদের হয়তো কোনো প্রাইস নির্ধারণ করার কোনো রুলস আছে কিনা অত সেটা আমার জানা নেই। যদি থাকতে পারে, সেই অনুযায়ী প্রাইস হয়। আপনার যদি সেটা ওই বাজেটে যদি আপনার হয় নিবেন, না হলে আপনি না নিবেন। ওকে, এই চার্জটা কি বায়ারকে হচ্ছে ওকে বলতে হবে না আমাকে দিতে হবে আমার কোনটা? ফ্রন্টের না, অবশ্যই বায়ার দিবে, আপনি কেন দিবেন? হ্যাঁ ইউজ করতে পারলে তো বলবে হ্যাঁ, আপনি তো জাস্ট ডিজাইন করে দিচ্ছেন, ইউজ করবে তো সে, আর সে যখন ইউজ করবে সেটার প্রাইস বা সেটার খরচ সে বহন করবে, আপনি অবশ্যই না। কিছু একটু ট্যারাকে লাইন থাকে যে না, বলে যে না আপনাকে নিয়ে দিতে হবে এসে, তো সেক্ষেত্রে দেখবেন যদি দেখা হলো প্রজেক্ট আপনার সাপোজ ধরেন যে $100 প্রজেক্ট, আপনার ফোনটা কিনতে হয়তো $1 বা $2 লাগছে, $100 প্রজেক্টের জন্য আমাদের $1-2 ইনভেস্ট করতে হয়, সেক্ষেত্রে আমি এটা করতেই পারি, সমস্যা নেই। বাট অনেক সময় দেখা যায় যে ক্লায়েন্টের বাজেট হচ্ছে $50,000, বাট সে যে ফন্টের রিকোয়ারমেন্ট দিচ্ছে ফন্টের দামই হচ্ছে আমার $150, সেক্ষেত্রে তো আমার পসিবল না। এরকম আছে অনেক সময় প্রজেক্টে দেখা যায় নির্দিষ্ট করে ক্লায়েন্ট বলেই দেয় যে এই ফন্টটাই ইউজ করতে হবে, অথচ প্রজেক্টের বাজেট হচ্ছে $50, আমার ফন্টের দাম $150, তো আমি কিভাবে আমি সেই ফন্টটা আমি নিয়ে আমি তো পকেট থেকে অবশ্যই তাকে কাজ করে দেবো না। সেরকম দুই একটা পেতে পারেন, সেটা ওই প্রজেক্ট স্কিপ করে গেলেন, সমস্যা নেই, আরো হাজার হাজার প্রজেক্ট করে আছে। ওকে, তো এতটুকু ক্লিয়ার। আমরা নেক্সট ডে আমাদের যেটা হোমওয়ার্ক থাকবে, আমরা যে কোনো একটা সিম্পল যে ডিজাইনগুলো আমাদের আছে সেই সিম্পল ডিজাইনগুলো আমরা করে নেওয়ার ট্রাই করবো। ফর এক্সাম্পল আমি এটাই যদি ধরি, আমাদের এখানে গ্রেডিয়েন্ট কালার ইউজ করছে তারা, আমরা গ্রেডিয়েন্ট কালার যেহেতু এখনো শিখি নাই, আমরা গ্রেডিয়েন্ট কালার ইউজ করব না, আমরা জাস্ট যে কোনো একটা কালার সলিড কালার ইউজ করবো। আমরা যখন গ্রেডিয়েন্ট কালার শিখবো তখন আমরা গ্রেডিয়েন্টে যাব। আমি জাস্ট এটা কপি করলাম, রাইট মাউস ক্লিক করে এই যে কপি ইমেজ, ইলিস্ট্রেটরে ব্যাক আসবে, আর এখানে কন্ট্রোল ভি প্রেস করলে আমার হচ্ছে যে এটা ইলিস্ট্রেটরে চলে আসবে। ওকে, আমি এটা সাইডে রাখলাম, অ্যান্ড আমি এটা পেন টুল দিয়েও করতে পারি, অ্যান্ড হচ্ছে যে আমি এটা এখানে আমার যে রেক্টেঙ্গেল আছে রেক্টেঙ্গেল দিয়েও করতে পারি, বাট রেক্টেঙ্গেল দিয়ে করার পরে এই যে উপরে যে অংশটি, এটা কিন্তু আমার কিন্তু এরকম হবে না, এটা অবশ্যই কি থাকবে, আমি রেক্টেঙ্গেল নিলাম সাপোজ, ওই যে ইউটিউবে এই করে নিতে পারবে ওই যে মুতুজ পাসওয়ার্ডে কি ডিরেক্ট সিলেকশন। হ্যাঁ, ডিরেক্ট সিলেকশন দিয়ে আপনি যদি পারেন সেটা করতে পারেন, বা এখানে আমাদের প্যাথফাইন্ডার আছে, বা কি জানো এটা সে বিল্ডার টুলস আছে, সেগুলো দিয়ে আমরা এগুলো রিমুভ করতে পারি। তো যাক, আমরা অতটা না, আমি জাস্ট এভাবে রেক্টেঙ্গেল এটা বাঁকা করে দিলাম এটা। হ্যাঁ, এই যে আচ্ছা, এটা আমি আচ্ছা, আমি যখন এই যে একটা রেক্টেঙ্গেল নিয়েছি, ঠিক আছে, আমি রেক্টেঙ্গেলটা কিন্তু আমি চাইলে এদিকেও নিতে পারি, আবার আমি চাইলে এভাবে লম্বালম্বিভাবে নিতে পারি, এবং আমি যদি চাই যে এটা একদম রেশিও অনুযায়ী নিতে, মানে একদম স্কোয়ার একটা বক্স, সেক্ষেত্রে আমাকে কি করতে হবে, শিফট বাটন প্রেস করে ধরে থেকে আমাকে এটা ড্র্যাগ করতে হবে। তাহলে দেখেন একদম রেশিও অনুযায়ী একদম স্কোয়ার একটা বক্স আমার তৈরি হচ্ছে। বাট আমার স্কোয়ার বক্সের দরকার নেই, আমার দরকার কিরকম একটা লম্বা একটা রেক্টেঙ্গেল। আমি একটা রেক্টেঙ্গেল নিলাম, এখানে মুভ টুলটা সিলেক্ট করে আমি এটা যদি সিলেক্ট করি, অ্যান্ড এই যে কর্নারের কাছে আমি মাউসটা নিয়ে যাই, তখন দেখেন একটা কিন্তু মাউস পয়েন্টটা কিন্তু একটু কার্ভ হয়ে দুইটা অ্যারো চিহ্ন আছে দুই সাইডে, ঠিক আছে। যখন এরকম একটা পয়েন্ট আসবে, তখন আপনি মাউস পয়েন্টটা ক্লিক করে ধরে আপনি এটা যেদিকে ঘোরাবেন এটা কিন্তু সেদিকেই ঘুরবে। ডান দিকে করলে এটা ডান দিকে যাবে, বাম দিকে করলে এটা বাম দিকে যাবে। এটা কিন্তু একটা সেন্টার পয়েন্ট আছে, দেখতে পাচ্ছেন সেন্টার পয়েন্টটা, এই যে এটা হচ্ছে সেন্টার পয়েন্ট। সে কিন্তু সেন্টার পয়েন্টটাকে টার্গেট করে কিন্তু সে ঘুরতেছে, দেখেন সেন্টার পয়েন্ট কিন্তু অপরিবর্তিত, ঠিক আছে। সে এটা কিন্তু এভাবে কিন্তু আপনি পুরোটা রাউন্ড করে ঘোরাতেছেন, বাট সেন্টার পয়েন্ট কিন্তু অপরিবর্তিত, সেই সেন্টারটাকে টার্গেট করে কিন্তু সে কিন্তু এটা রোটেট হচ্ছে। আমার এখানে কি আছে, বাঁকা শেপ আছে আমার ডিজাইনে, সো আমি এটা এভাবে একটু বাঁকা করে নিলাম, অ্যান্ড এটা যে জায়গাতে আছে আমি এটা এভাবে ড্র্যাগ করে আমি সেই জায়গাতে আমি কর্নারের উপরে আছে একদম, আমি এটা একটু কাজ করার ক্ষেত্রে আমরা অলওয়েজ জুম করে দেখে নেব এটা আর কি। আমি এখন এভাবে আমি এটা প্লেসমেন্ট করছি, আমার মনে হচ্ছে যে এটা একদম কর্নারের উপরে প্লেসমেন্টটা আছে, রাইট। বাট আমি যখন এটা মুভ মানে জুম করে যখন দেখবেন, এটা যদি সরাই দেখি, আমার এটা কিন্তু এই জায়গাতে ছিল, বাট আমার কর্নার আছে কোন জায়গায়, এই জায়গায়। সো কাজ করে যখন আমরা এটা অবশ্যই যতটা সম্ভব জুম করে এটা দেখবো যে আমাদের এটা ঠিক আছে কিনা। হ্যাঁ, অ্যান্ড জুম করে আমি এখন এটা এভাবে ড্র্যাগ করে জাস্ট প্রেস করলাম, ওকে, ঠিক আছে, একদম কর্নারের উপরে হলো। এখন আমরা হচ্ছে যে এই যে ডিরেক্ট সিলেকশন টুলস দিয়ে এইটা মানে
সিলেকশন করে ডাবল ক্লিক মানে 2বার ক্লিক করতে হবে, অথবা এইভাবে ড্রাগ করে সিলেকশন করতে হবে। ঠিক আছে, আমি যদি শুধুমাত্র এটার উপর যদি ক্লিক করে যদি আমি টান দিই সেক্ষেত্রেও হবে, বাট এভাবে টান দিয়ে সিলেক্ট করে তারপরেও হবে। ঠিক আছে, সো এটা এভাবে টান দিয়েও সিলেকশন করতে পারেন, অথবা জাস্ট এভাবে ক্লিক করেও সিলেকশনটা করতে পারেন এইভাবে। বাট এটার ক্ষেত্রে আরেকটা জিনিস লক্ষ্য রাখবেন, আপনি এটা টান দিচ্ছেন এভাবে যদি বেড়ে যায়, এটা কিন্তু শেপটা কিন্তু কি হবে মানে সোজা হচ্ছে না। বাট এটা সোজা হচ্ছে কিনা এটা বুঝবেন কিভাবে, আপনি দেখেন আমি যখন এটা টান দিতেছি দেখেন একটা নিচে কিন্তু একটা পিঙ্ক লাইন দেখা যাচ্ছে। ঠিক আছে, আমি যখন এই পিঙ্ক লাইন বরাবর যখন এটা ড্রাগ করতেছি, আমার কিন্তু এটা মুভ হোক সমস্যা নেই, বাট যখন এটা সোজা জায়গায় যখন আসবো তখন দেখেন কিন্তু পিঙ্ক লাইনটা আমি আবার দেখতে পাচ্ছি। বাট যখন এটা ভিতরে আসে পিঙ্ক লাইনটা নাই, বাইরে যাচ্ছে তখনও নাই। বাট আমি হাত আমার নড়তেই পারে, ঠিক আছে, বাট আমি এটা মাউস পয়েন্টটা কিন্তু ধরে থাকবো, আমি ছাড়বো না। আমি মাউস পয়েন্টটা তখনই ছাড়বো যখন আমার এটা মনে হবে যে না এটা আমি পারফেক্ট হয়েছে, আমি কিন্তু তখনই মাউস পয়েন্টটা ছাড়বো। না যতই আঁকা বাঁকা হোক সমস্যা নেই, বাট আমি মাউস পয়েন্টটা আমি ছাড়বো না, মাউস পয়েন্টটা ধরে থাকবো। ধরে থাকা অবস্থায় আমি এটা এই যখন যে পিঙ্ক লাইন এভাবে আসছে একদম এই আর্টবোর্ডের সোজা যখন আমার আসতেছে, ওকে, আমি তখন মাউস পয়েন্টটা ছেড়ে দিলাম। আমার এটা কিন্তু বোর্ডে যে একদম সোজা হচ্ছে সেটা বোঝার কোনো জুম করে দেখতে হবে। হ্যাঁ, জুম করে দেখতে হবে, অথবা আপনি যদি দেখার ইয়ে নেয় বলতে কি আমি যখন এটা যখন আর্টবোর্ডের কাছাকাছি যখন আমার অ্যাঙ্কর পয়েন্ট আসবে, ঠিক আছে, আপনার এটা কিন্তু একটু চুম্বকের মতো দেখবেন মাউস পয়েন্টটা অটোমেটিক টেনে আপনার আর্টবোর্ডের সোজাসুজি হয়ে যাবে, মানে এই জায়গাতে মাউস পয়েন্টটা আটকে যাবে 1 সেকেন্ডের মানে একটুর জন্য হলেও। ঠিক আছে, আপনি একটু জুম করে দেখাই, আমার এক পয়েন্টটা এখন কি আছে উপরে আছে। ঠিক আছে, আমি এই পয়েন্টটা ক্লিক করে যদি আমি এটা ড্র্যাগ যদি করে নিচে, আমি যখন এটা মানে আর্টবোর্ডের মানে লাইনের যখন কাছাকাছি আসবো, ঠিক আছে, মাউস পয়েন্টটা কিন্তু আমার একটু চুম্বকের মতো টেনে নেবে অটোমেটিক যখন একদম কাছাকাছি আসবে। ঠিক আছে, মাউস পয়েন্টটা একদম এই জায়গাতে টেনে নেবে, এবং আপনার কিন্তু এটা কিন্তু তখন মানে এমনি সময় যতটা আপনি ফ্রিলি মুভ করতে পারতেছেন এই জায়গাতে এসে তখন দেখবেন যে একটু হলেও এই জায়গাটা মনে হচ্ছে আটকে গেছে। ঠিক আছে, দেখেন আমি যখন এটা আসতেছি এই জায়গাতে এটা কিন্তু অটোমেটিক একটু মানে ম্যাগনেটের মতো একটু টেনে নেবে এই জায়গাটাতে। ঠিক আছে, অ্যান্ড আপনি এটা ছেড়ে দেন। তারপর যদি আপনার কম বেশি হয় আপনি একটু জুম করে দেখেন, সমস্যা নেই, তো জুম করে দেখেন এটা আমার ঠিকই আছে। হ্যাঁ, সেম একইভাবে আমি এটা একটু ছোট করে নেব, এইটা সিলেক্ট করলাম এই অ্যাঙ্কর পয়েন্টটা, অ্যান্ড এটা এভাবে ওকে। এই জায়গাতে যখন আসে দেখেন এখানে কিন্তু এখন আমার পিঙ্ক লাইন আমি দুইটা দেখতে পাচ্ছি, একটা উপরে এবং একটা নিচে, মানে আমার এখন এটা কি আছে আমার উপর বরাবর সোজা আছে, অ্যান্ড আমার এই সাইডের মানে নিচে যে আমার যে প্যাথ লাইন ছিল সেই বরাবর এটা সোজা আছে, অ্যান্ড আমি এটা ছেড়ে দিলাম। আমার কিন্তু এটা উপরেটা কিন্তু এখন একদম সোজা হয়ে গেছে। ঠিক আছে, তা না হলে তো আমার এটা এরকম বাঁকা থাকার কথা। হ্যাঁ, এইভাবে আপনারা মিলাতে পারেন, সেক্ষেত্রে হয়তো একটু আপনাদের প্রবলেম ফেস করতে হতে পারে। হ্যাঁ, এটা সবচাইতে এই কর্নারগুলো মিলানোর সবচাইতে ইজি ওয়ে হচ্ছে হয় প্যাথফাইন্ডার ইউজ করা অথবা শেপ বিল্ডার টুলস ইউজ করা, সেক্ষেত্রে আমাদের সবচাইতে পারফেক্ট হয়। বাট আমরা শেপ বিল্ডার বা প্যাথফাইন্ডার আমাদের অনেক নিচে আসে, বাট আমরা এখন এভাবেই করি, সমস্যা নেই, আমরা শেপ বিল্ডার বা প্যাথফাইন্ডার আমাদের যাওয়ার দরকার নেই। সেম একইভাবে আমি এখানে আরেকটা অথবা পেন্টুল দিয়ে আপনারা করতে পারেন, আমি এটা পেন্টুল দিয়ে করতেছি। আমি এখানে একটা মানে এটা সিলেক্ট থাকা অবস্থায় যদি আমি পেন টুল দিয়ে এই অ্যাঙ্কর পয়েন্টের উপর যদি এখন ক্লিক করি, আমার এখন কি হবে, এটা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড হবে না, আমার এই অ্যাঙ্কর পয়েন্টটা মাইনাস হয়ে যাবে। কারণ আমি পেন টুলের যদি আমি পিছন দিকটা যদি আমি দেখি আমার পেন্টুলের পিছনে কি উঠে আসে, মাইনাস উঠে আসে। তো আমাকে এটা সিলেক্ট থাকা যাবে না, এটা ডিসিলেক্ট করে দিতে হবে। এখন এটা কি আছে, ডিসিলেক্ট আছে। এখন যদি আমি পেন টুল নিয়ে যদি আমি এই একদম অ্যাঙ্কর পয়েন্টের উপর যদি নেই তাহলে কি হবে, আমার এখান থেকে অ্যাঙ্কর পয়েন্ট স্টার্ট হবে, আমার প্লাসও হবে না মাইনাসও হবে না। ঠিক আছে, বাট আমি যেহেতু স্টার্ট করতে চাচ্ছি, সো এটা অবশ্যই আগে যে শেপটা এটা কিন্তু আমাকে ডিসিলেক্ট করে নিতে হবে। ডিসিলেক্ট করার পরে আমি এই যে একটা ক্লিক করলাম, আমার অ্যাঙ্কর পয়েন্ট স্টার্ট হলো, অ্যান্ড এটা আছে সাপোজ এরকম সোজাসুজি আছে। হ্যাঁ, আমার এটা যে আমার যে পেন্টুল দিয়ে যে আমার একদম মানে এই যে আর্টবোর্ডের একদম সাইডে যেটা হচ্ছে, এটা আমি বুঝবো কিভাবে, আমি মাউস পয়েন্টটা যখন আমার এখানে যাচ্ছে দেখেন ওখানে পিঙ্ক কালারে কি লেখা উঠতেছে, পেজ লেখা উঠতেছে। ঠিক আছে, মানে আমার মাউস পয়েন্টটা একদম যে আর্টবোর্ড বা পেজ বা ডকুমেন্টস যেটাই বলি না এখন একদম কিন্তু সেটার মানে লাইন বরাবর আছে। ঠিক আছে, অ্যান্ড এটা একটু মনে করেন যে এখানে ক্লিক করলাম, আমার একটা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড হলো। কিবোর্ডে শিফট বাটন প্রেস করে আমি উপরের অ্যাঙ্কর পয়েন্টটা নেব। আমি শিফট বাটন ছাড়াও নিতে পারি, সমস্যা নেই। যদি আপনার হাত যদি মনে হয় যে না সোজা আছে, আপনি শিফট বাটন ছাড়াও নিতে পারেন। বাট আপনারা যদি হাত আঁকা বাঁকা যদি হয় তাহলে শিফট বাটনটা প্রেস করবেন, তাহলে অত সহজে কিন্তু আঁকা বাঁকা হবে না। ওকে, শিফট বাটন প্রেস করে এখানে একটা ক্লিক করলেন, অ্যান্ড সিম্পলি এখানে মনে করেন যে এখানে একটা, অ্যান্ড এই জায়গাতে যে জায়গাতে শুরু করছি সেই জায়গাতে এখানে এটা ক্লোজ করে দিলেন। কিন্তু এইখানে কিন্তু এই সাইডের যে ইয়াটা নিলেন,
লম্বটা নিলেন, হ্যাঁ ওই সাইডে লম্বটা কিন্তু কম বেশি হয়ে যেতে পারে পেন্টুল সেট। কোনটা মানে এই যে এই দিকটা এবং এই দিকটা, হ্যাঁ হতে পারে এটা আপনার 100% গিয়ে মানে এখানে মাপ কোনো কিছু আসবে না। না। পেন্টুলতে আপনার এরকম এখন আঁকা বাঁকা হবে, ঠিক আছে, আপনার 100% অ্যাকুরেট। যদি মনে হয় যে আপনার না এই সাইডটা, এখন এটার ক্ষেত্রে কি মনে হচ্ছে এই সাইডটা একটু বেশি চওড়া হয়েছে মনে হচ্ছে, এই সাইড একটু কম হয়েছে, সেক্ষেত্রে আপনি হচ্ছে ডিরেক্ট সিলেকশন টুলসে অ্যাঙ্গল পয়েন্টটা একটু নিচে নামাই দেন। আপনি আইডিয়ার উপরে করেন, এখন আপনার 100% পারফেক্টলি নেওয়ার দরকার নেই। আইডিয়ার উপরে এখন মনে হচ্ছে না একটু ঠিক আছে, বা মনে হচ্ছে এখন এটা একটু বেশি চিকন হয়ে গেছে, এটা একটু মোটা হয়ে গেছে, আপনি এটা জাস্ট অ্যাঙ্গল পয়েন্টটা ক্লিক করে একটু জুম করেন, আরো বেশি জুম করে অ্যাঙ্গল পয়েন্টটা ক্লিক করে একটু উপরে উঠাই দেন। এখন যদি দেখি না মোটামুটি আমার ঠিক আছে, আমার হয়তো সামান্য কিছুটা কম বেশি হতে পারে, একবারে যে অনেক বেশি কম বেশি হয়ে যাচ্ছে সেটা কিন্তু না, আমার সামান্য কম বেশি হোক, আমি তো শিখতেছি, পারফেক্টলি আমরা আস্তে আস্তে শিখবো। শিখতেছি, কিন্তু কাজ করার ক্ষেত্রে আপনার কথা বলতেছি, কিন্তু হাত দিয়ে এভাবে কাজ করতে থাকলে ভাই একটু কম বেশি হবে। হ্যাঁ আমরা সেটা তো হতে পারে, সেটা হোক, সমস্যা নেই, কম বেশি হোক সেটা নিয়ে সমস্যা নেই। কম বেশিটা কিভাবে ফিক্স করা যায় সেটা আমরা আস্তে আস্তে দেখে নেব। আমাদের এখন 100% পারফেক্ট করতে হবে এমন না। এখন আপনি এটা দুই কালার দিলেন, এখানে আমার গ্রেডিয়েন্ট কালার ইউজ করা আছে, আমি গ্রেডিয়েন্ট ইউজ করলাম না, আমি সাপোজ এখানে ইয়েলো দিলাম, বা এই জায়গাতে আমি ব্লু কালার দিলাম, অথবা আমি এটা ডার্ক ব্লু দিলাম, অ্যান্ড এটা হচ্ছে যে আমি একটু লাইট ব্লু দিলাম, আমি এটা আকাশি কালার এটা দিলাম, ঠিক আছে। এভাবে সেম আরেকটা শেপ এখানে ক্রিয়েট করলাম, অ্যান্ড এখানে যে টেক্সট কিছু লেখা আছে, হ্যাঁ আপনি দেখা হলো যে সেম টেক্সটও লিখতে পারেন, বা আপনি যে কোনো এখানে কিছু একটা, এখানে একটু টেক্সট লিখে দিলেন, এই জায়গাতে কিছু একটা টেক্সট, এই জায়গাতে দেখা হলো ওদের ফোন নাম্বার অ্যাড্রেস বা কিছু লেখা আছে, হ্যাঁ সো আপনি এগুলো এই জায়গাতে লিখে দিলেন। হ্যাঁ যে কোনো, যেটা আপনার হচ্ছে যে আপনার কাছে যেটা সহজ মনে হবে যে আপনি পারবেন এটা,